নমস্কার, আমি অনিন্দিতা আর আপনারা দেখছেন ওয়ান্ডারফুল লাইফ। আসলে ঘটনাটা হয়েছে কি, সুন্দরবনের যে ব্লগটা আমি এর আগের দিন শেষ করেছি সেখান থেকে এবার শুরু করছি। আগের দিন আপনারা অলরেডি দেখে নিয়েছেন যে আমরা একটা অন্ধকার রাস্তার মধ্য দিয়ে ছুটে চলেছি এবং আমি বলেছিলাম যে এই ঘটনাটা ঘটেছে, মানে আমরা সত্যি সুন্দরবনে গিয়ে একটা খুব খারাপ অভিজ্ঞতার মধ্য দিয়ে পড়েছি। কি ঘটনাটা এবার ধীরে ধীরে আপনাদেরকে জানাচ্ছি। আসলে সুন্দরবনে যাওয়ার আমাদের যে প্ল্যান হয়েছিল সেটা কিছুদিন আগে আমাদের আরো দুটো ফ্যামিলি ছিল, তাদের সঙ্গে আমাদের যাওয়ার প্ল্যান হয়েছিল এবং আমাদের বুকিংও অন্য একটি রিসর্টে ছিল। কিন্তু শেষ মুহূর্তে ওনাদের ফ্যামিলি কোনোভাবেই আসতে পারেনি, ট্রিপটা ক্যান্সেল করেছিল তারা। যেহেতু আমরা মাইন্ড মেকআপ করে নিয়েছিলাম যে হ্যাঁ আমরা যাব, তো ডিসাইড করলাম যে না, যা কিছু হয়ে যাক না কেন আমরা যাবই। খুব অল্প সময় ছিল হাতে। তো সোশ্যাল সাইট যে সমস্ত রয়েছে, আমি স্পেসিফিক্যালি বলে দিতে চাই ফেসবুকের থ্রু আমরা বিভিন্ন ধরনের ট্রাভেল এজেন্টকে আমি খুঁজছিলাম এবং আমি চাইছিলাম যে এমন ভাবেই ট্রিপটা সাজাবো, যেহেতু আমি ব্লগ বানাই সেজন্য বেশিরভাগ লোকেরাই চায় যে একটু বাজেট ফ্রেন্ডলি কোথাও যদি ঘুরে আসা যায়, খুব অল্প খরচের মধ্যে যদি আশেপাশে কোথাও ঘোরা যায়। তো আমিও সেজন্য সেরকমই একটা ব্লগ তৈরি করব বলে ঠিক করে নিয়েছিলাম। তো এবার আমরা বিভিন্ন সমাজ মাধ্যম যে সমস্ত রয়েছে, আমরা খোঁজাখুঁজির পর বেশ কয়েকটা নাম্বার কালেক্ট করি এবং তাদের সঙ্গে যোগাযোগ করা শুরু করি। এইবার এখান থেকেই শুরু হয়েছে যে একই ধরুন যে এজেন্টরা রয়েছে, ট্রাভেল এজেন্টরা রয়েছে, তারা কিন্তু ফেসবুকে বিভিন্ন নাম দিয়ে তারা নিজেদের একটা আলাদা আলাদা সাইট খুলে বসে রয়েছেন। এবার আমরা যখন তাদেরকে ফোন করছি তারা মোটামুটি বলছেন যে না, আপনি কিছুক্ষণ আগে আমার সঙ্গেই কথা বললেন। যাই হোক, এরকম করে খোঁজাখুঁজি করার পর একজন মানে আমরা ঠিক করলাম যে ঠিক আছে, আলটিমেটলি মোরাললেস হয়তো সবাই সমানই হবে। তো আমরা তাদের সঙ্গে ট্যুরটা প্ল্যান করলাম, আর এটাই কিন্তু আমাদের প্রথমবার। আমরা এর আগে কখনো ট্রাভেল এজেন্টদের থ্রু যাইনি। তো আমরা জানি না যে আলটিমেটলি কি হতে চলেছে, নেগেটিভ পজিটিভ কিছু আমাদের জানা ছিল না। আপনারা যদি আগের ব্লগগুলো দেখে থাকেন সুন্দরবনের, আপনারা দেখেছেন যে আমি বারবার এটা মেনশন করেছি এখনো পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু আমরা যখন শুরু করলাম, শুরুটা তো মোটামুটি ঠিকই ছিল। আমাদের পুরোটাই কিন্তু মানে আমাদের কলকাতা থেকে বুকিং ছিল, কত লেগেছিল সেই সমস্ত টাই বলবো। এবার কলকাতা থেকে পুরো ডিরেক্টলি সুন্দরবনের এই ট্রিপটা যেটা রয়েছে সেটা আমাদের ঠিক করা ছিল। এবার এসি গাড়িতে করেই কিন্তু আমাদের কলকাতা থেকে ক্যানিং পর্যন্ত নিয়ে যাওয়ার কথা ছিল। আর ক্যানিং থেকেই ওরা আবার লঞ্চ করে, ক্যানিং থেকে কিছুটা দূর আবার যেতে হবে এবং সেখান থেকে লঞ্চে করে আবার ওরা সুন্দরবনের ভেতরে নিয়ে যাবে। তো আমাদের যেটা ছিল, আমাদের কলকাতা থেকে গাড়ি করে নিয়ে যাওয়ার কথা ছিল ক্যানিং পর্যন্ত না, একেবারে যেখান থেকে লঞ্চটা ছাড়ছে সেই অবধি কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল। এবং সেটা ছিল কিন্তু এসি গাড়ি, আমরা বলেই দিয়েছিলাম যে এসি কার লাগবে। তো তার আগের দিনই একটু বৃষ্টি হয়েছিল সকাল দিকে, এবং সেদিনও সকালে একটু বৃষ্টি হয়েছিল বলে একটু ঠান্ডা ঠান্ডা ছিল। এবং যখন আমরা এসি অন করতে বললাম, সেই ড্রাইভার বললেন যে না না, আমাদের সঙ্গে আমাকে তো এরকম বলা হয়নি যে এসি গাড়ি প্রোভাইড করতে হবে। তো সেজন্য আমি এসিটা কিন্তু এই মুহূর্তে চালাতে পারবো না। আপনি যার সঙ্গে কথা বলেছেন, বুকিং করেছেন, তাদেরকে একবার ফোন করে কনফার্ম করে নিন। তো আমি অনেকবার ফোন করার চেষ্টা করেছি, তো ওনাদের থেকে কোনো রকমের রেসপন্স পাইনি, ফোনটা ধরেনি। এবং আমরাও অতটা বেশি মানে ডিস্টার্ব হওয়ার চেষ্টা করলাম না, মানে একটুখানি পিসফুলি যাওয়ার চেষ্টা করলাম যে বারবার ফোন করবো, আমরাও ডিস্টার্ব হয়ে যাব। এবং যেহেতু ওনাদের পাচ্ছি না ফোনে, ওনারা কোনো রেসপন্স করছে না, তো আমাদের মধ্যে একটা নেগেটিভিটি জন্মাবে। তো একটা নতুন একটা কোথাও যাচ্ছি, একটা ট্রিপ শুরু করছি আমরা একেবারে এবং এবং প্রথমবার একটা ট্রাভেল এজেন্টের থ্রু আমরা ট্রিপটা করছি। তো কোনো খারাপ অভিজ্ঞতা হোক বা আমাদের সঙ্গে ওনাদের বা ওনাদের সঙ্গে আমাদের কোনো রকমের ঝগড়া হোক, সেটা আমরা চাইনি। তো ঠিক আছে, রিসিভ করছে না কারণ অন্যান্য অনেকে একসঙ্গে ম্যানেজ করতে হয়। তো আমরা মনে করলাম যে আরো অন্যান্য টুরিস্টদেরকেও তো ওদেরকে মানে ফোন করতে হয়, হতেই পারে এতগুলো কাজের মধ্যে হয়তো ওনারা ফোন রিসিভ করতে পারছেন না। তো আমরা আমাদের যাওয়াটা শুরু করলাম। তো প্রথম দিন ঠিক আছে, আমরা মোটামুটি ভাবে তো পৌঁছে গেলাম, জায়গা মতন পৌঁছে গিয়েছি এবং লঞ্চে করে যাওয়া শুরু হলো। এবার ওখানে যে আমাদেরকে বলা হয়েছিল, মেনশন করা হয়েছিল প্রথম দিন কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে। তো ওরা আমরা পৌঁছে গেছিলাম 12টার সময়, কারণ আমাদের সেরকম ভাবে একটা টাইমিং দেওয়া হয়েছিল, 12টার সময় পৌঁছে গেছি। কিন্তু আরো যারা রয়েছে টুরিস্টরা, তারা একটু একটু দেরি করে তারা পৌঁছেছে। 1টা 1:30 নাগাদ আমাদের লঞ্চটা স্টার্ট করলো খুব স্বাভাবিকভাবেই। এই মুহূর্তের মধ্যে আমাদের আবার
লাঞ্চের জন্য কিছুটা দাঁড়াতে হলো। তো খুব অল্প সময়ের মধ্যে আমরা পেলাম, এবং যে সমস্ত স্পট আমাদের ঘোরানো হলো সেটা একদম শেষের দিন যে সমস্ত স্পট ঘোরানোর কথা ছিল সেগুলো প্রথম দিন ঘুরিয়ে দেওয়া হলো খুব অল্প সময়ের মধ্যে। তো আমরা 5টা 5:30টার মধ্যে আমরা হোটেলে ঢুকেও গেলাম। আচ্ছা, এবার হোটেলের ব্যাপারটা আমরা আসি। আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যে আমাদের এসি রুম লাগবে। তো ওনারা বললেন যে স্যার এসি রুমের তো প্রয়োজন নেই। আমার হাজবেন্ডকে বলেছিলেন যে এসি রুমের প্রয়োজন নেই, কারণ সেখানে এখনো পর্যন্ত সেরকম গরম কিন্তু পড়েনি, আর এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের একেবারে শেষের দিকের কথা, এবং আপনারা কতটুকুই বা হোটেলে থাকবেন, আপনারা বেশিরভাগ সময় লঞ্চে থাকবেন, তো এসি রুমের প্রয়োজন নেই। ঠিক আছে, ফাইন। এবং আমরাও ভাবলাম যে একটু কমের মধ্যেই যখন হয়ে যাচ্ছে, এসি রুম দরকারও পড়ছে না, ওনারা নিজেরাই বলছেন। তো আমরা আর কিছু বলিনি, এবার আমরা ওখানে গিয়ে পৌঁছলাম। এবার সুন্দরবনে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আমরা গেছি, এবং যখন বিকেল বেলা আমরা 5টা 5:30 নাগাদ যখন পৌঁছলাম তখন দেখলাম বেশ গরম। আমাদের এসি হলে ভালো হতো। কিন্তু মজার কথা হয়েছে, একটা হোটেলে কোনো রুমই নেই যেটা কিনা এসি, মানে আমাদের বলা হয়েছিল হোটেলে এসি রুম রয়েছে, আপনারা যদি মনে করেন যে ওখানে যাওয়ার পরে হ্যাঁ আপনাদের এসিটা ভীষণভাবে দরকার, আমরা সেই ব্যবস্থাটাও করে দেব, আপনারা চলুন, যদি মনে হয় আমরা সেটাও করে দেব। এবার এখানে কি আমরা বুঝতে পারলাম যে না, এখানে কোনো রুমই এসি নয়, সবগুলোই নন এসি, এসি নেই ইনফ্যাক্ট। ঠিক আছে, কিছু করার নেই, তো আমাদেরকে একটু অ্যাডজাস্ট করতেই হবে। অ্যাডজাস্ট করলাম, কারণ ফ্যান রয়েছে। ঠিক আছে, কিছুক্ষণ হওয়ার পর, একটু ফ্রেশ হওয়ার পর স্বাভাবিকভাবেই ভালো লাগলো, কারণ রাতের দিকে টেম্পারেচারটা কমে যায়। এবার আমাদের যে সমস্ত যেটা বুকিং ছিল সেটা ছিল 2 নাইট 3 ডেজ। তো প্রথমেই এবার আরেকটা জানিয়ে দিই যে 2 নাইট 3 ডেজ সুন্দরবনে একদম না, সেটা ওয়েস্টেজ অফ টাইম, ওয়েস্টেজ অফ মানি, সেটাই বলবো। তো যাই হোক, আমরা বুঝতে পারিনি, ওনারা বললেন যে হ্যাঁ হ্যাঁ এটাও করলে আপনারা খুব ভালো করে সুন্দরবনটা দেখতে পারবেন। এবার প্রথম দিন আমরা খুব ভালো ঘুরলাম, ভালো খাওয়া দাওয়াও যথেষ্ট ভালো। এবার আমাদের সঙ্গে যে আমরা যতজন ছিলাম মোটামুটি 25 জনের মতন। এবার তাদের মধ্যে আমরা 8 জন শুধুমাত্র 2 ডেজ 3 নাইট করেছিলাম, আর বাকিরা ছিল 1 নাইট 2 ডেজ। বাকিরা যেদিন বেরিয়ে গেল, মানে 1 নাইট 2 ডেজ যখন কমপ্লিট হয়ে গেল তাদের, তারা বেরিয়ে গেল ঠিক বিকেল বেলার দিকে 5টা 5:30 নাগাদ তারা বেরিয়ে গেল। এবার সেখান থেকে আমাদের আসল সমস্যাটা শুরু হলো। এইবারে কি হলো কি, তারা কিন্তু আর হোটেলে কিছু রান্না বান্না করলেন না, তারা অন্য জায়গা থেকে নিয়ে এলেন। এবার হোটেলটাও বা কি বা বলবো, হোটেল আপনারা আগের ব্লগে দেখেইছেন যে খুব সাধারণ হোটেল। তো আমাদের ধারণা ছিল না, আমরা ভেবেছিলাম যে ঠিক আছে হয়তো এত কম রেঞ্জের মধ্যে ওনারা অ্যারেঞ্জ করেছেন, হয়তোবা ঠিক আছে এটাই হয়তো দেওয়ার কথা, সেখানেও আমাদের কোনো কিছু আমরা বলিনি। তো এবার ওনারা বেরিয়ে গেলেন, এবার আসল গল্প শুরু হলো। আমাদের স্ন্যাক্স একটা বিকেলবেলা দেওয়ার কথাই ছিল, সেটা ভেজ নন ভেজ 2 রকমেরই থাকবে। তো স্ন্যাক্স মানে কি, ওই ভেজ পকোড়া আর চিকেন পকোড়া, এটাই ছিল। এবার প্রথম দিন দেওয়া হয়েছিল, এবার পরের দিন কি হলো, শুধুমাত্র ভেজ পকোড়া এলো মাত্র 3 থেকে 4টে, সেটাই দেওয়া হলো। চায়ের কথা তো ছেড়েই দিলাম, বহুবার বলার পর আমরা ইনফ্যাক্ট নিজেরাই গিয়ে খেয়ে এসেছিলাম বাইরে থেকে, এবং অনেকবার বলার পর তারা দিলেন। এবারে রাতের বেলাতে যেই আমাদের ডিনারটা দেওয়া হলো সেটা তো একেবারেই ঠান্ডা, মানে ভেজ পকোড়া যেটা ছিল সেটাও কিন্তু ঠান্ডা, অন্য জায়গা থেকে ওরা নিয়ে এসেছিল। রাতের ডিনার সেটাও ঠান্ডা। কি দেওয়া হলো, শুধুমাত্র ডিম কারি আর রাইস, কিংবা ডিম কারি আর রুটি। এবার যেহেতু আমরা মাত্র 8 জন রয়েছে, আমাদের মানে যারা টুরিস্ট রয়েছে সেই সংখ্যাটা একেবারেই কমে গেছে, আমাদের কিছু বলার নেই। আমরা বলার পরেও তারা কিন্তু কন্টিনিউ ঝগড়া করলেন, এবং আমাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করলেন। ওনারা বলেছিলেন একটা গাইড ওনারা দিয়ে দেবেন, কিন্তু না, কোনো গাইডই ওনারা দিলেন না। তো আমরা এবার যেহেতু আমরা সুন্দরবনে প্রথমবার গিয়েছি, যে কোনো জায়গাতে যাওয়ার পর আমাদের একটা গাইড থাকলে ভালো হয়, কোথা থেকে কি ব্যাপার বৃত্তান্ত সমস্তটা আমরা খুব ডিটেলসে জানতে পারি। আমরা তো শুধুমাত্র ঘুরতে যাওয়া মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে যাচ্ছি তা তো নয়, সেই মানে সেই জায়গার গুরুত্বটা কি রয়েছে, মানে বিশদে আমরা জানতে চাইছি। হ্যাঁ, আমরা প্রত্যেকেই কিন্তু ভেবেছিলাম যে একটু ডিটেলসে জানবো, তো সেই সুযোগ আমাদের হয়নি। গাইড কিন্তু ওনারা বলেছিলেন দেবেন, দিলেন না। ঠিক আছে, এরপর রাতের বেলাতে আমার প্রথম দিনেই আমার হাজবেন্ডের একটা ওষুধ, যেটা আমাদের ওনার এভরিডে খেতেই হয়, একদিনও মিস করা যায় না,
সেই ওষুধটাও আমরা প্রথম দিন দেখলাম নেই। তো একটা লোকাল যে সমস্ত মেডিসিন শপ রয়েছে, আর বলে রাখি আমরা ছিলাম পাখিরালয়ে, সেখানে মেডিসিন শপ নেই, একটা মাত্র দোকান রয়েছে এবং সেখানে আপনার খুব বেসিক কিছু মেডিসিন রয়েছে, তাছাড়া কোনো রকমের মেডিসিন আপনারা পাবেন না। তো আমরা যখন এবার খোঁজাখুঁজি করলাম, ওনাদেরকে বললাম, সকালেই বলে এসেছিলাম যে মেডিসিনটা এনে দিতে। ওনারা খুব একটা গুরুত্ব দিয়ে শুনলেনও না এবং আনলেনও না। বিকেলবেলা আমরা ভেবেছিলাম নিয়ে আসি, কারণ বিকেলে 6টা সাড়ে 6টা নাগাদ ওনারা দোকানটা বোধহয় খোলেন, বা 7টা এরকম। তো আমরা 7:30 8টা নাগাদ সেখানে গেলাম, 7:30টার দিকে গেলাম। তো ওনারা বললেন যে না, সেই ওষুধটা ওনারা পাননি। তো এবারে আমরা তো আমার হাজবেন্ড পরপর 2 দিন সেই ওষুধটা মিস করা যাবে না। এবার আমরা কি করব? এবার আমরা যেহেতু এখানে একটা টুরিস্ট, আমাদের কোনো রকমের অভিজ্ঞতাই নেই, ওখানকার জায়গা সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। এবার আমরা কাকে বলবো? আমরা স্বাভাবিকভাবেই যেই এজেন্টের থ্রু আমরা বুকিং করেছি, ওনাদের সঙ্গে কথা বলবো, ওনাদেরকে ফোন করলাম। তো ওনারা প্রথমত তো ফোন রিসিভই করলেন না। দ্বিতীয়ত ওনারা বললেন যে দেখুন, আমি তো আর সেই স্পটে নেই। ঠিক আছে, ও একজনের নাম বললেন যে সে আছে, তার সঙ্গে কথা বলুন এবং আপনারা চলে যান। সেই ব্যক্তিকে ফোন করার পর তিনি জানালেন, আমি এখন বাইক চালাচ্ছি, এখন আসতে পারবো না, আমি দেখছি কতক্ষণে আসতে পারি। ওনাকে বলা হলো কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ওষুধ, কোনোদিন মিস করা যায় না। তারপরেও ওনার এই ছিল রিপ্লাই। আমরা অপেক্ষা করছি। যখন 8:30 বেজে গেল, কারণ সুন্দরবন এরিয়া বা যে কোনো এই সমস্ত জায়গা একটু তাড়াতাড়ি কিন্তু বন্ধ হয়ে যায়। লোকাল যারা লোক রয়েছে তাদের থেকে আমরা জানতে পারলাম যে আশেপাশে কোথায় কোথায় আমরা যেতে পারি। এবার আমরা দেরি করলাম না, যখন 8:30 বেজে গেছে, 8:35 নাগাদ আমরা একটা টোটো নিলাম, নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সেই জায়গায় ওষুধটা নেওয়ার জন্য। অনেকটাই দূর, মোটামুটি হাফ এন আওয়ার কিন্তু টোটো করে আমাদের যেতে হলো। এবার সেই যে রাস্তাটা, সেই রাস্তাটাও কিন্তু দু সাইডে আপনারা দেখতে পাচ্ছিলেন, দু সাইডে ক্ষেত। হয়তো সকালবেলা ব্যাপারটা দেখতে খুব ভালো লাগলেও আমরা শহরাঞ্চলে থেকে অভ্যস্ত, রাতের বেলাতে এইভাবে ধুধু প্রান্তার অন্ধকার, চতুর্দিকে অন্ধকার, আর একটা ফেব্রুয়ারি মাসের শেষের দিকেও রাতের বেলার দিকে হালকা হালকা ঠান্ডা ব্যাপার রয়েছে। তো ওরা ওখানকার লোকেরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়েই পড়ে। তো বুঝতেই পারছেন একেবারে কোনো রোডে কোনো লোকই নেই, অন্ধকার রাস্তার মধ্য দিয়ে আমরা ছুটে চলেছি। তো আমরা সেখান থেকে ওষুধটা নিলাম, আবার হাফ এন আওয়ার সেই টোটো করে এসে আমরা আলটিমেটলি হোটেলে পৌঁছলাম। এবার যেই ছেলেটিকে বলা হলো যে তিনি আপনাদেরকে হেল্প করবেন, একবার ওনার সঙ্গে যোগাযোগ করুন, তিনি এলেন রাত্রিবেলা মোটামুটি 10টার নাগাদ। এসে বললেন, হ্যাঁ আপনাদের কি দরকার ছিল? আচ্ছা, এটা তো খুব স্বাভাবিক, যেহেতু ওনারা লোকাল, একটা ওষুধের কথা আমরা যখন বলেছিলাম একটা ওষুধ রাত 10টার সময় পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। সুতরাং যে একটা ট্রাভেল এজেন্টের কিন্তু এইগুলো ডিউটির মধ্যেও পড়ে, যারা টুরিস্ট যাচ্ছে তাদের যদি এমার্জেন্সি হয়, ওষুধপত্র বলুন বা শরীর খারাপ ধরুন হয়ে যায়, তখন ওনাদেরকে সেই এমার্জেন্সি সার্ভিসটাও কিন্তু দিতে হয়। এটা খুব স্বাভাবিকভাবেই দিতে হয়, ওনারা সেটাও প্রোভাইড করলেন না। তো এটাও অবধি ঠিক আছে। এবারে হচ্ছে পরের দিন আমরা বললাম যে পরের দিনে এবার কি হচ্ছে, কারণ ওনারা কিছু মানে প্রথম দিনে আমরা যেই ট্রিটমেন্ট পেয়েছি, খুব ভালো ট্রিটমেন্ট পেয়েছি, পরের দিন থেকেই কিন্তু আসলে শুরু হয়ে গেছে, মানে ওই 1.5 দিন, মানে 1 নাইট 2 ডেজ, সেই যে টুরিস্টরা যারা ছিল, একটা বড় গ্রুপ ছিল, হ্যাঁ মোটামুটি 25 27 জনের একটা গ্রুপ ছিল, তারা সবাই চলে গেল, শেষে আমরা পড়ে থাকলাম 8 জন। এবার 8 জনের সঙ্গেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। এবার নেক্সট ডে মানে লাস্ট ডে যেটা রয়েছে, আমরা ফিরে আসবো ওই 4টে 5টা অবধি থেকে আমাদের ফিরে আসার কথা। ওনারা বললেন যে দেখুন, আপনাদের তো লাস্ট দিনে যেখানে যাওয়ার ছিল সেটা আমরা প্রথম দিনেই করিয়ে দিয়েছি, সুতরাং আপনাদের এবার গ্রাম ঘুরে দেখাবো। এবার অত রোদের মধ্যে গ্রাম ঘুরে দেখার মতন কিছু হয়নি, বা যেটা আমাদের প্রথম দিন দেখানো হলো না সেটাই কিন্তু শেষ দিন দেখাতে পারতেন ওনারা। তো ওনারা সেটা করলেন না, আমরা গ্রাম ঘুরে দেখলাম না। এবার আমরা যারা 8 জন ছিল তারা আমরা বসে গল্প করছি, গল্প করবার সময় আমরা জানতে পারলাম ওখানকার কিছু ছেলেও রয়েছে, তাদের মাধ্যমে মানে ওই ট্রাভেল এজেন্টদেরই লোক, কিন্তু ডিরেক্টলি ওনারা মানে ছেলেগুলো জড়িত নয়, তারা হয়তো পার ডে বেসিসে আসে, যখন টুরিস্ট আসে তখনই তাদেরকে হায়ার করা হয়। এবার তাদের থেকে জানতে পারলাম আমাদের যে ওয়াশরুমে যেই জলটা সাপ্লাই করা হচ্ছে, সেই জলটা আমি চেষ্টা করব আপনাদের সাইডে এটা দেখিয়ে দেওয়ার জন্য, কোথা থেকে জলটা এসেছে সেটাও দেখানোর জন্য। আপনি ভাবুন যে এতটা নোংরা জায়গা, একেবারে ঘোলা জল, বাথরুমে আমরা যখন মুখ ধুচ্ছি, স্নান করছি, তখনই আমরা বাথরুম থেকে একটা বাজে গন্ধ পাচ্ছি,
কিন্তু বুঝতে পারিনি এই গন্ধটা যে আসলেই এই জলের গন্ধ। আমরা ভেবেছিলাম যে যেহেতু এটা একটা সল্টি ওয়াটারে হয়তোবা এরকম গন্ধ হতে পারে। কিন্তু জানতে পারলাম যে পাশের যে ঘোলা জল মানে নোংরা সেই জলটাই সাপ্লাই দিচ্ছে প্রত্যেকটা রুমে। একবার চিন্তা করুন, এই জল দিয়েই কিন্তু আমরা স্নান করছি, শ্যাম্পু করছি, মুখ ধুচ্ছি, ব্রাশ করছি। আমার মেয়ে ছোট, আমার মেয়ে থেকেও হয়তোবা অনেক বাচ্চা মেয়েরা যায়, ছোট মেয়েরা যায়। আর দেখবেন ছোট মেয়েদের, বাচ্চা মেয়েদের একটা অভ্যেস থাকে হয়তো স্নান করতে করতে জল খেয়ে নেওয়া। আপনি ভাবুন এই জলটা যদি পেটে চলে যায়, ফুড পয়জনিং তো অবধারিতই হবে। মানে শরীর খারাপ হবে, পেটের গন্ডগোল হবেই একটা বাচ্চার পেটে যদি এত খারাপ জল যায়। বাচ্চা কেন, বড়দের পেটেও গেলে এটা কিন্তু একটা মারাত্মক একটা শরীর খারাপের কারণ, পেট খারাপের কারণ হতে পারে। তো ওনাদের যে এই আমি দেখলাম যে এই দায়িত্ববোধহীন এত বেশি হয় এরা ট্রাভেল এজেন্টরা, আমার কিন্তু ধারণা ছিল না। মানে এতটা খারাপ অভিজ্ঞতার মধ্যে আমরা গেলাম। তো আমার মনে হলো যে আমরা যে অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি যাতে নেক্সট টাইমে আর কেউ না যায়, সেজন্য আজকের এই ভিডিওটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। নেক্সট টাইমে আপনারা যদি সুন্দরবনে যান, এই স্ক্যাম গুলো কিন্তু হচ্ছে। আপনাদেরকে একটা বলা হবে কিন্তু আলটিমেটলি আপনাকে প্রোভাইড করা হবে একেবারে অন্য রকমের কিছু। সেজন্য আপনারা বারবার দেখবেন এই সমস্ত ট্রাভেল এজেন্টদের থ্রু বুকিং করার আগে, এবং আপনাদের যদি চেনা পরিচিত কেউ যায় তবে তাদের থেকে একবার ফিডব্যাক নেবেন এবং তারপরে কিন্তু আপনারা যাত্রাটা শুরু করবেন। না হলে আমাদের মতনই কিন্তু ফেঁসে যাবেন। আর আমরা যেহেতু অলরেডি অ্যাডভান্স দিয়েই ফেলেছিলাম, তো সেখান থেকে আমাদের ব্যাক করার আর কোনো জায়গা ছিল না। আর মোটামুটি এবার কত পড়েছে সেটাও বলে দিই। আমাদের 2 নাইট 3 ডেজ যেটা ছিল সেই প্যাকেজে পার হেড 5,500 টাকা। আর যখন 8 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের জন্য হাফ। হাফ। তো মানে আমার 5.5, আমার হাজবেন্ডের 5.5 এবং আমার মেয়ের হাফ, এরকমই পড়েছে। তো দেখুন হয়তোবা অনেকটাই বেশি কমের মানে একটু কমের মধ্যেই আমরা ঘুরে আসতে পেরেছি। কিন্তু আপনারা শরীর নিয়ে বা এমার্জেন্সি এই সমস্ত সার্ভিস ওনারা প্রোভাইড করছেন না, সেই সমস্ত নিয়ে এইরকম ভাবে মানে খুব রিস্ক করে আমার মনে হয় যে একটু তার থেকে বেশি টাকা খরচ হোক, কিন্তু রিস্ক নিয়ে যাওয়ার কোনো মানে হয় না। কিংবা আপনারা ট্রাভেল এজেন্টের সঙ্গে আগেই কথা বলে নেবেন। আরেকটা বিষয় আমি দেখলাম যে আমাদেরকে কিন্তু এনারা একেবারে গভীর মানে গভীর নদীতে, মানে যেখান থেকে আর কি আমরা সুন্দরবনে গিয়েছি ওয়াইল্ড অ্যানিমাল দেখবো বলে, তাই না? তো ওনারা কিন্তু নিয়ে যাননি, একেবারে ওপর থেকেই নিয়ে গিয়েছেন। পরবর্তীকালে আমরা যখন অন্যান্য টুরিস্টদের সঙ্গে কথা বলেছি, তারা বললো যে এটাই শুধুমাত্র কিন্তু দেখায় সেরকমটা নয়, আরো ভেতরে যাওয়ার কথা। একটা স্পট আছে নেতা ধোপানির ঘাট, এই বোধহয় নামটা ঠিক বললাম কিনা বুঝতে পারছি না। যতটুকু আমার মনে পড়ছে এইটাই নাম ছিল। এবং সেই জায়গায় কিন্তু প্রত্যেকেই নিয়ে যায়, তো আমরা কিন্তু সেই জায়গায়ও যাইনি। ওনাদেরকে বলার পরে ওনারা বললেন যে আমাদের তো বলাই হয়েছিল, আমরা খুব যে সমস্ত জায়গায় নেব বলেছি সেই সমস্ত জায়গাতেই আমরা নিয়ে গিয়েছি, আপনারা খুব ভালো করে দেখেননি। আর সুন্দরবনের একটু ভেতরের দিকে না গেলে আপনারা কিন্তু সেই আনন্দটা পাবেন না। আর মেনলি যাওয়ার সময় ওই যেহেতু শীতকালটা চলে যাচ্ছিল বলে আমরা একটু হুড়পাড় করেই কিন্তু চলে গেছিলাম। মানে যেহেতু গরমকালে সুন্দরবনে ঘোরাটা একটু টাফ হয়ে যায়, আর বাচ্চা থাকলে তো একটু অসুবিধে হয় খুব স্বাভাবিকভাবেই, সেজন্য আমরা এই সময়টা গিয়েছি। চেষ্টা করবেন আপনারাও একটু শীতের মধ্যে যাওয়ার, কিংবা বর্ষাকালেও কিন্তু সুন্দরবনে অনেকেই যায়, তো আপনারা সেটাও যেতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো, কিছুটা ইউজফুল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন, লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এমনই বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য। আজকের মতন এখানেই শেষ করছি। নমস্কার।